আসসালামু আলাইকুম। আজকে আমরা দিনাজপুর বোর্ড 2025-এ আসা এমসিকিউ প্রশ্নটি সমাধান করব। প্রশ্ন 1, নিচের কোনটি অমূলদ সংখ্যা? অমূলদ সংখ্যা নির্ণয় করার পূর্বে আমরা একটা নিয়ম জেনে রাখি যে মৌলিক যে সংখ্যাগুলো আছে অর্থাৎ 2, 3, 5, 7 ইত্যাদি, অর্থাৎ যে সংখ্যাগুলোকে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, এই সংখ্যাগুলোকে মৌলিক সংখ্যা বলে। তো মৌলিক সংখ্যা যদি রুটের ভিতর থাকে তাহলে এটা অমূলদ সংখ্যা হয়। ঠিক আছে, যদি √3 হয় অমূলদ, √2 হলে অমূলদ, √5 হলে অমূলদ। কোনো ভগ্নাংশের মধ্যে যদি এটা থাকে যেমন √5/3, এটাও অমূলদ হয়ে যাবে। এই নিয়মটা জেনে রাখা ভালো, কারণ অমূলদ নির্ণয় করার জন্য যে প্রশ্নগুলো আসে সেখানে বেশিরভাগ ক্ষেত্রে এই নিয়মটি অ্যাপ্লাই হয়। তাহলে আমরা এখানে যদি চেক করি অপশনগুলো, তাহলে প্রথম অপশন দেখব √7 ভাগ √21। আমরা এটাকে লিখতে পারি 7/21, কাটাকাটি করলে হয় 3, তাহলে হয় 1/√3। তো আমরা বাকি অপশনগুলো চেক না করেই বলে দিতে পারি 1 নাম্বার হলো অ্যান্সার। তারপরও আমরা আরেকটি অপশন চেক করে দেখি, যেমন খ নাম্বার √2, √8, √2/8, কাটাকাটি করলে হয় 4, তাহলে 1/√4 = 1/2। 4-এর উপর রুট করলে 2 হয়, তাহলে এটা হলো মূলদ সংখ্যা। যে সংখ্যাগুলোকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় এগুলোকে মূলদ সংখ্যা বলে। ঠিক আছে, এখানে √3-কে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না, তাই এটা হলো অমূলদ। আমরা যদি গ এবং ঘ চেক করি তাহলে একই রেজাল্ট পাবো। ঠিক আছে, তাহলে আমাদের 1 নম্বরের অ্যান্সার হলো ক। প্রশ্ন 2, একটি লগের অঙ্ক দেওয়া আছে, মান নির্ণয় করতে হবে। লগ ভিত্তি হলো 5, এখানে হলো 25। এই অঙ্কগুলো ক্যালকুলেটরে চাপলেই অ্যান্সার চলে আসে। তারপর আমরা যদি এখানে ম্যানুয়ালি করি তাহলে লগ 5, এখানে ভিত্তি যা থাকবে এখানে তাই বানাইতে হবে, 5 ইনভার্স 2। আমরা 1/25কে এভাবে লিখতে পারি, 1/25 = 1/5² 5 ইনভার্স 2। নিচে স্কোয়ার থাকলে ওটা উপরে যদি আমরা নিয়ে যাই তাহলে ইনভার্স দিতে হয়। তাহলে ঠিক আছে, 1/25কে আমি 5 ইনভার্স 2 হিসেবে লিখলাম। তারপর -2 সামনে চলে আসে সূত্র অনুযায়ী, এখানে থাকে লগ 5 মানে 1 হয়ে যায়, তাহলে অ্যান্সার হলো -2। প্রশ্ন 3, সমাধান সেট নির্ণয় করতে হবে। প্রথমে সমাধান করতে হবে সমীকরণটিকে, তারপর সমাধান সেট আকারে লিখতে হবে। যদি আমরা x কমন নেই তাহলে হয় x - √7 = 0, তাহলে হয় x = 0, x - √7 = 0, x = √7। x এর দুইটা মান পাওয়া গেছে, তাহলে যদি সেট আকারে লিখি তাহলে 0, √7। তাহলে আমাদের অ্যান্সার আসতেছে ঘ নাম্বার। প্রশ্ন 4, a + b = √6, a - b = 2। তাহলে এখন এটা থেকে 4 এবং 5 নং প্রশ্নের উত্তর দিতে হবে। a + b = √6, a - b = 2। তাহলে a² + b² এর মান কত? সূত্র থেকে আমরা জানি a² + b² এর ইকুয়াল টু a + b² + a - b² ভাগ 2। যদি মান বসায় দেই তাহলে আসে √6² + 2² ভাগ 2 ইকুয়াল টু, এখানে √6 করলে আসে 6 + 4 ভাগ 2, উপরে হয় 10, নিচে হয় 2, তাহলে ভাগ করলে হয় 5। তাহলে 4 নম্বরের উত্তর হলো গ। প্রশ্ন 5, 4ab = হোয়াট? সূত্র থেকে আমরা জানি 4ab =
এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। মান বসায় দিই, রুট 6 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার ইকুয়াল টু 6 মাইনাস 4 ইকুয়াল টু আসে 2। 5 নম্বরের অ্যান্সার হলো ক। প্রশ্ন 6, 0.124 0.0124 এই সংখ্যাটির তিনটা অপশন চেক করতে হবে। প্রথমটি হলো যে ভগ্নাংশ, সামান্য ভগ্নাংশ হলো 31/2500। আচ্ছা, এটাকে ভগ্নাংশে প্রকাশ করে দেখি এটা আসে কিনা। 0.124 ভগ্নাংশে প্রকাশের নিয়ম হলো দশমিক তুলে দিয়ে নিচে একটা 1 দিতে হবে। তারপর এখানে যতগুলো দূর পর্যন্ত আমরা যাব অতগুলো শূন্য। আমরা এখানে 1, 2, 3, 4টা সংখ্যা আছে, আমরা 4টা শূন্য দিব। ঠিক আছে, তাহলে উপরে আসে 124, নিচে আসে হলো 10,000। আমরা যদি সাইড দিয়ে কাটাকাটি করি, সাইড দিয়ে কাটলে উপরে আসে 31 আর নিচে আসে হলো 4 দুগুণ 8, 8 গেলে 2 থাকে, 4 5 20, 0 0, তাহলে হয় 31/2500। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের 1 নম্বর অপশনটি ঠিক। 2 নম্বর অপশনটি হলো বৈজ্ঞানিক আকারে লেখা। তো বৈজ্ঞানিক আকারে লিখে দেখি যে এটা ওই সংখ্যাটা আসে কিনা। 0.0124 এটাকে বৈজ্ঞানিক আকারে লিখতে হলে যেটা করতে হবে সেটা হলো এই যে দশমিক আছে, এই দশমিকটাকে আমরা একটা পূর্ণ সংখ্যার পরে নিয়ে যাব। তাহলে আমরা যে এখানে নিয়ে আসব, এখানে যদি নিয়ে আসতে চাই তাহলে আমরা কি করব, নিচে একটা টান দেব, দেওয়ার পর এটা তুলে দেওয়া 1 লিখব। তারপর 1 ঘর 2 ঘর, যেহেতু 2 ঘর গেছি আমরা এই জন্য 2টা শূন্য। তাহলে আসে হলো উপরে 1.24, নিচে হলো 100। এটাকে লেখা যায় 1.24 গুণন 100কে লেখা যায় 10^2। ঠিক আছে, তাহলে দেখা যাচ্ছে যে 2 নম্বর অপশনটিও ঠিক। 3 নম্বর অপশন হলো সাধারণ লগের পূর্ণক হলো 2^12। আচ্ছা, এই যে সংখ্যাটা আছে 0.0124, এটা যদি পূর্ণক নির্ণয় করতে চাই তাহলে নির্ণয় করতে হবে এইভাবে। প্রথমে একটা মাইনাস দিতে হবে, তারপর দশমিকের পর পূর্ণ সংখ্যা পর্যন্ত যতগুলো শূন্য আছে ততটি লিখতে হবে। এখানে শূন্য আছে 1টি, তাহলে 1 প্লাস 1 দিতে হবে, তাহলে হলো -2। এটাকে লেখা যায় 2 এর উপর 12। অর্থাৎ দশমিকের যে সংখ্যাগুলো থাকে এগুলোকে লগের পূর্ণক নির্ণয় করার নিয়ম হলো যে মাইনাস দিতে হবে, তারপর কে প্লাস 1। এখানে কে এর মান হলো যে যতগুলো শূন্য থাকবে, এখানে একটা শূন্য আছে 1 হবে, 2টা শূন্য থাকলে 2 হইতো। ঠিক আছে, তাহলে দেখা যাচ্ছে আমাদের এখানে 3টা অপশনই সঠিক। প্রশ্ন 7, সামান্তরিক অঙ্কনের জন্য নিচের কোন উপাত্তটি সঠিক? সামান্তরিক অঙ্কনের জন্য আমাদের 3টা তথ্য প্রয়োজন হবে, মিনিমাম 3টা তথ্য। তো আমরা যদি খ নাম্বার দেখি তাহলে দেখব যে 2টি সংলগ্ন বাহু ও এদের অন্তর্ভুক্ত কোণ। 2টি সংলগ্ন বাহু ও এদের অন্তর্ভুক্ত কোণ, এই 3টি জিনিস জানা থাকলে আমরা সামান্তরিক অঙ্কন করতে পারবো। ঠিক আছে, একটি চতুর্ভুজ আঁকতে মোট 5টি জিনিসের প্রয়োজন হয়। যেহেতু সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান, তাই আমাদের 3টি জিনিস জানলেই 5টির কাজ হয়ে যাচ্ছে। এই বাহুটা জানলে এই বাহুটা আমাদের জানা হয়ে যাচ্ছে, এটা জানলে এটা জানা হয়ে যাচ্ছে। এজন্য আমরা প্রশ্নে দেখব যে 3টা জিনিস কোথায় আছে। সামান্তরিকের ক্ষেত্রে 3টা জিনিস। প্রশ্ন 8, এটি সমীকরণ দেওয়া আছে, এখন f-3 এর মান নির্ণয় করতে হবে। কিছুই না, শুধু সমীকরণটায় মানটা বসিয়ে দিয়ে চেক করতে হবে। এক্সের জায়গায় যদি -3 বসাই, এটা হলো f(x), এখন f-3 যদি বসাই তাহলে আসে -3 স্কোয়ার
-2 -3 +4, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় 9, মাইনাসে মাইনাসে +6 +4, 99। তারপরের প্রশ্ন হলো দুইটি সংখ্যার অনুপাত 4:7, এদের লসাগু 140 হলে বৃহত্তর সংখ্যাটি কত? দুইটি সংখ্যা ধরে নেই যে আমরা জানি না, হতে পারে পি কিউ, আর ধরে নিলাম যে এই দুইটি সংখ্যার গসাগু হলো এক্স। যদি সংখ্যাগুলোর অনুপাত দেওয়া থাকে, ওই সংখ্যা অনুপাতের সাথে গসাগু গুণ করলে সংখ্যাটি পাওয়া যায়। যেমন এখানে দুইটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 4:7, তাহলে প্রথম সংখ্যাটি হবে 4x, দ্বিতীয় সংখ্যাটি হবে 7x। এখন আরেকটি সূত্র অ্যাপ্লাই করতে হবে। দুইটি সংখ্যার গুণফল ইকুয়াল টু সংখ্যা দুটির লসাগু গুণন গসাগু হয়। ঠিক আছে, তাহলে এখানে প্রথম সংখ্যাটি হলো 4x, দ্বিতীয় সংখ্যাটি হলো 7x। এই দুইটি সংখ্যার গুণফল হবে সংখ্যা দুটির লসাগু এবং গসাগু। লসাগু হলো 140, গসাগু হলো এক্স। এক্স উভয় পাশ থেকে আউট হয়ে যায়, তাহলে এখানে থেকে 4×7 28x ইকুয়াল টু 140। এক্স ইকুয়াল টু 28 ওইদিকে গিয়ে ভাগ হয়ে যায়, ভাগ হইলে আমরা পাই এক্স ইকুয়াল টু 5। এখন বলছে যে বৃহত্তম সংখ্যাটি কত? বৃহত্তম সংখ্যাটি হলো 7x, এক্সের মান হলো 5, তাহলে 5×7 35। প্রশ্ন 10 এবং 11 একটি উদ্দীপক থেকে উত্তর করতে হবে। প্রথমে আমরা উদ্দীপকটি তুলে নেই। একটি বৃত্ত দেওয়া আছে, বৃত্তের ভিতরে একটি বর্গক্ষেত্র দেওয়া আছে। বলা হয়েছে এসি হলো ব্যাস এবং এই ব্যাসের দৈর্ঘ্য হলো 4√2। প্রথম প্রশ্ন হলো 10 নম্বর প্রশ্ন, চিত্রানুসারে এক্স অনুপাত ওয়াই ইকুয়াল টু হোয়াট? আচ্ছা, আমাদের বলা হয়েছে এই যে বৃত্তের ভিতরে এটি একটি বর্গের বিপরীত কোণগুলো সমান হয়। বর্গের বিপরীত কোণগুলো সমান। আমরা জানি বর্গের সবগুলো কোণেই সমান হয় 90 ডিগ্রি করে, তো আমরা লিখতে পারি 3x ইকুয়াল টু 4y। ওয়াইকে এইদিকে নিয়ে আসি, y ইকুয়াল টু 4/3। এটাকে লেখা যায় x অনুপাত y ইকুয়াল টু 4:3। অর্থাৎ আমরা এই কোণটা ইকুয়াল টু এই কোণটা লিখেছি, তারপর অনুপাত বের করে নিলাম। প্রশ্ন 11, বৃত্ত ক্ষেত্রটির ক্ষেত্রফল কত? বৃত্ত যে আছে এই বৃত্তটার ক্ষেত্রফল কত? আমাদের ব্যাস দেওয়া আছে 4√2, ব্যাস হলো 4√2। এটাকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে ব্যাসার্ধ পেয়ে যাব 2√2। এটা হলো ব্যাসার্ধ। তো আমরা জানি কোনো বৃত্তের ক্ষেত্রফল হলো πr²। এখানে আর হলো 2√2, আসতেছে হলো 2×2 4, √2 এর উপর স্কোয়ার করলে 2 হয়, তাহলে হয় 8π। এটা হলো আমাদের অ্যান্সার। প্রশ্ন 12, পরিবৃত্তের কেন্দ্র সূক্ষ্মকোণী ত্রিভুজের অভ্যন্তরে অবস্থিত, স্থূলকোণী ত্রিভুজের বহিভাগে অবস্থিত, সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অবস্থিত। এটা আসলে তিনটেই সঠিক। আমরা যদি দেখি, সূক্ষ্মকোণী ত্রিভুজ মানে যাদের সবগুলো কোণেই সূক্ষ্মকোণ, অর্থাৎ 90 ডিগ্রি এর কম। এখন পরিবৃত্ত মানে হলো এই তিনটা শীর্ষ দিয়ে যাবে, তাহলে এদের কেন্দ্র ত্রিভুজের ভিতরেই হবে। যদি আমরা স্থূলকোণী ত্রিভুজ দেখি, অর্থাৎ এটা 90 ডিগ্রি থেকে বড়, এটার তিনটা শীর্ষ দিয়ে যাবে, তাহলে বৃত্তটা হবে এরকম। তাহলে এই বৃত্তের কেন্দ্র ত্রিভুজের বাইরে অবস্থিত। আবার যদি সমকোণী ত্রিভুজ হয়, অর্থাৎ একটা কোণ 90 ডিগ্রি, তাহলে এই পরিবৃত্তটার কেন্দ্র অতিভুজের উপর অবস্থিত হবে।
ঠিক আছে, তাহলে আমাদের এখানে অপশন হলো, অ্যান্সার হলো ঘ। প্রশ্ন 13, পরিসীমা ও একটি কোণ দেওয়া থাকলে নিচের কোণটি অঙ্কন করা সম্ভব। পরিসীমা মানে হলো এই যে পুরা এরিয়াটা, দূরত্ব। তো পরিসীমা ও এবং একটি কোণ যদি দেওয়া থাকে তাহলে রম্বস অঙ্কন করা সম্ভব। কারণ হলো রম্বসের 4 বাহু হলো সমান, 4টা বাহুই সমান। তা যদি আমাদের পরিসীমা দেওয়া থাকে 28, তাহলে আমরা 4 দিয়ে ভাগ করলেই প্রতিটা বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব 7। আর একটা কোণ জানা থাকলে আমরা রম্বস অঙ্কন করতে পারবো। কিন্তু আয়ত, সামান্তরিক, ত্রিভুজ এগুলো শুধু পরিসীমা এবং একটি কোণ দিয়ে অঙ্কন করা যাবে না। কারণ হলো আয়তের এই 2টা বাহু সমান হয়, এই 2টা বাহু সমান হয়। আমাদের যদি শুধু পরিসীমা দেওয়া থাকে, অর্থাৎ 4টা বাহুর যোগফল, আমরা এই 2টা বাহু মিলাইতে পারবো না। তাহলে শুধু এখানে অ্যান্সার হলো রম্বস। প্রশ্ন 14, একটা চিত্র দেওয়া আছে, চিত্র থেকে অ্যান্সার করতে হবে। চিত্রটা হলো একটা বৃত্ত, এখানে একটা জ্যা আছে, বলা হয়েছে এটা হলো 3 সেন্টিমিটার, এটা হলো 2 সেন্টিমিটার। এখন প্রশ্ন হলো যে চিত্রে বিসিডি বৃত্তের কেন্দ্র ও হলে বিসি ইকুয়াল টু কত? বিসি ইকুয়াল টু কত? বিসি। এখানে একটা বিষয় জানিয়ে নেই, সেটা হলো কোনো জ্যায়ের কেন্দ্র থেকে কোনো জ্যায়ের যদি একটি লম্ব টানা হয় আর সেটা যদি 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তার মানে হলো এই যে লম্বটা এটা জ্যায়ের মধ্যবিন্দুকে টাচ করেছে। যদি মধ্যবিন্দুকে টাচ না করতো তাহলে এই কোণটা 90 ডিগ্রি হবে না। ঠিক আছে, তার মানে হলো এটা হলো 3, এটা হলো 2। পিথাগোরাসের সূত্র থেকে আমরা এইটা বের করে নিই। তাহলে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। এখানে হয় 9, 2 স্কোয়ার এদিকে এসে মাইনাস হয়ে যায়, এখানে থাকে ভূমি স্কোয়ার। এখানে হয় 5, এই ভূমি এদিকে রুট, এইদিকে স্কোয়ার এদিকে এসে রুট হয়ে যায়, তাহলে ভূমি ইকুয়াল টু √5। তাহলে এখান থেকে এখান পর্যন্ত যদি √5 হয়, এখান থেকে এখান পর্যন্ত হবে √5, √5 প্লাস √5 ইকুয়াল টু 2√5। এটা হলো আমাদের অ্যান্সার। প্রশ্ন 15, এটি চিত্র দেওয়া আছে 13, এটা হলো 12। এখন আমাদের সাইন থিটা এর মান বের করতে হবে। সাইন থিটা ইকুয়াল টু হোয়াট? আমরা জানি সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। এখানে অতিভুজ দেওয়া আছে, ভূমি দেওয়া আছে, লম্ব দেওয়া নেই। ঠিক আবার এই পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে লম্বটা বের করে নেই। অতিভুজ স্কোয়ার লম্ব এক্স ধরে নেই এক্স, তাহলে লিখতে সুবিধা হবে। ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, এখানে হয় 169, 12 স্কোয়ার এদিকে আসলে হয় 144 ইকুয়াল টু এক্স স্কোয়ার। এখানে হয় 25 ইকুয়াল টু এক্স স্কোয়ার, এক্স ইকুয়াল টু 5। তাহলে আমরা লিখতে পারি সাইন থিটা ইকুয়াল টু লম্ব হলো 5, অতিভুজ হলো 13। এটা হলো আমাদের অ্যান্সার। প্রশ্ন 16, সেক 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু হোয়াট? সূত্র থেকে জানি সেক 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কোসেক থিটা। সূত্র মুখস্থ করলে আমরা এটা পাই, তবে এটা কিভাবে হয়েছে তার ক্যালকুলেশন আছে, আমরা অন্য কোনো ভিডিওতে সেটা অবশ্যই দেখাবো। তবে এমসিকিউ এর জন্য এটা আসলে মুখস্থ করে রাখাই ভালো, যে সেক 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কী হয়, ট্যান মাইনাস 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কী হয়। তোমরা স্ক্রিনে সূত্রটা দেখতে পাচ্ছ, এটা হলো বই থেকে কপি করে নেওয়া। প্রশ্ন 17, একটা চিত্র দেওয়া আছে, এটা হলো 60 ডিগ্রি, এটা হলো 50 ডিগ্রি, আর এখানে একটা কোণ দেওয়া আছে।
17 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে কোণ MOP ইকুয়াল টু কত, MOP ইকুয়াল টু কত। এটা আমরা যদি একটা উপপাদ্য থেকে আমরা জানি যে কোনো ত্রিভুজের বহিস্থ কোনো কোণের যোগফল অন্তস্থ দুইটি কোণের যোগফলের সমান, বিপরীত। অর্থাৎ এই অ্যাঙ্গেলটার বহিস্থ কোণ হলো এইটা হবে যে বিপরীত যে দুইটা কোণ আছে এই দুইটা যোগফলের সমান, তাহলে এই দুইটা হবে 110 ডিগ্রি। তারপরের প্রশ্ন হলো 18। দেওয়া আছে 2m/y ইকুয়াল টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই AB। তাহলে আমাদের একটা মান নির্ণয় করতে হবে, √m+y √m-y ইকুয়াল টু কত। আমরা এটা এইখান থেকেই নির্ণয় করব। এখানে my আছে, 2কে ওইদিকে পার করে দিই, তাহলে my ইকুয়াল টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার 2ab। এখানে আছে m+y, ঠিক আছে। তো আমরা যদি m+y বানাইতে চাই নিচে m-y, তাহলে আমাদের যোজন বিয়োজন করতে হবে। যোজন বিয়োজন করি, m নিচেরটা উপরে গিয়ে যোগ হয়, তারপর উপরেরটা এখানে আসে, নিচেরটা বিয়োগ হয়। এটা হলো যোজন বিয়োজনের নিয়ম। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, নিচে হবে উপরেরটা চলে আসবে, তারপর নিচেরটা মাইনাস হবে, ঠিক আছে। তাহলে আসতেছে m+y m-y। এখানে হয় a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এখানে হয় a প্লাস বি হোল স্কোয়ার। এখানে হয় a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি, a মাইনাস বি হোল স্কোয়ার। উভয় পাশে রুট করলে এখানে পাই m+y m-y a প্লাস বি a মাইনাস বি। তাহলে আমাদের অ্যান্সার আসতেছে ঘ নাম্বার। প্রশ্ন 19, ঘূর্ণন কেন্দ্রের সাপেক্ষে কোনো বস্তুর অর্ধ ঘূর্ণন কোণ কত। পূর্ণ ঘূর্ণন হলো 360 ডিগ্রি, অর্ধ ঘূর্ণন মানে হলো 180 ডিগ্রি হবে অ্যান্সার। প্রশ্ন 20, একটা ধারা দেওয়া আছে, ধারাটির 21টি পদের সমষ্টি কত। প্রথমে দেখতে হবে এটা কি ধারা। দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করলে আসে 2, পরের তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ করলে 2 আসে। দেখা যাচ্ছে বিয়োগফল সমান, বিয়োগফল সমান হলে এটা সমান্তর ধারা। এখন 21টি পদের যোগফল, আমরা জানি সমান্তর ধারার যোগফল নির্ণয়ের সূত্র হলো n/2 2a প্লাস n-1 ইন্টু d। মান বসিয়ে দেই, আমাদের এখানে 21টি পদ চাইছে, তাহলে n এর মান হবে 21, a হবে 3, প্রথম পদ হলো 3 এর সাথে গুণ করলে 6 হয়, প্লাস এখানে 21 বসিয়ে দেই, সেটা থেকে 1 বাদ করলে আসে 20 ইন্টু d মানে হলো 2, 21/2 6 প্লাস 40, 21/2 40-এর সাথে 6 যোগ করলে আসে 46, কাটাকাটি করি 23, যদি গুণ করি তাহলে আসে 483। এটা হলো আমাদের অ্যান্সার। প্রশ্ন 21, একটি চিত্র দেওয়া আছে, এ বি সি, এটা হলো থিটা, এটা হলো 90 ডিগ্রি, ঠিক আছে। এবং বলা হয়েছে যে বিসি বাহুটা এবি এর থেকে বড়, বিসি গ্রেটার দেন এবি, এই বাহুটার থেকে এই বাহুটা বড়, বড় বাহুর বিপরীত কোনো বড় হবে। তো এটা যদি 90 ডিগ্রি যায়, এই কোণটা আর এই কোণটা দুইটা মিলে 90 ডিগ্রি হবে। তো এই 90 ডিগ্রির মধ্যে এই কোণটা ছোট হবে, অর্থাৎ এটা যদি 40 হয় তাহলে এটা হবে 50, এই কোণটা বড় হবে। এখন আমাদের অপশন টেস্ট করে দেখতে হবে কোনটি সঠিক। প্রথমটি বলা হয়েছে সাইন থিটা এর মান 1 এর থেকে বড়। সাইন এবং কস এদের মান 1 এর থেকে কখনো বড় হয় না, তাহলে প্রথম দুইটা অপশন অটোমেটিক্যালি বাদ।
বাকি থাকে ট্যান থিটা। আচ্ছা, আমরা ধরে নেই যেহেতু এটা 45 ডিগ্রি থেকে ছোট হবে এই কোণটা, এটা ধরে নেই 30 ডিগ্রি। যদি ধরি তাহলে ট্যান 30 ডিগ্রি এর মান হলো 1/3। ঠিক আছে, সরি, ট্যান 30 ডিগ্রির মান হলো 1/√3। এটা হলো 1-এর থেকে ছোট। তাহলে আমরা যদি গ নাম্বার অপশন দেখি, দেখা যাচ্ছে গ নাম্বার অপশন আমাদের মিলে যাচ্ছে যে ট্যান থিটা এর মান 1-এর থেকে ছোট। তো আমরা এখানে চেক করে দেখলাম যে ট্যান থিটা এর মান 1-এর থেকে ছোট হয়ে আসতেছে। তাহলে গ নাম্বার হলো আমাদের অ্যান্সার। প্রশ্ন 22, কট থিটা ইকুয়াল টু কত? তো আমাদের ওই চিত্র থেকে এটা অ্যান্সার করতে হবে, এ বি সি। এটা যদি থিটা হয় তাহলে কট থিটা ইকুয়াল টু, কট থিটা মানে আমরা জানি ভূমি বাই লম্ব। ভূমি হলো এখানে বিসি, লম্ব হলো এবি। তাহলে অ্যান্সার আসতেছে সি, গ নাম্বার হলো অ্যান্সার। প্রশ্ন 23, দুইটা সমীকরণ দেওয়া আছে, ওয়াই এর মান নির্ণয় করতে হবে। দেওয়া আছে এক্স মাইনাস 2y ইকুয়াল টু 6, এক্স ইকুয়াল টু 2। এক্সের মানটি বসিয়ে দিই 1 নম্বরে, তাহলে আসছে 2 মাইনাস 2y ইকুয়াল টু 6। 2yকে ওই দিকে নিয়ে যাই, তাহলে 2 মাইনাস 6 ইকুয়াল টু 2y, 4 ইকুয়াল টু 2y, মাইনাস 4 ইকুয়াল টু 2y। 2 দিয়ে ভাগ করলে আসে y ইকুয়াল টু -2। তারপর হলো 24 নম্বর প্রশ্ন। একটা চিত্র দেওয়া আছে, চিত্র থেকে অ্যান্সার করতে হবে। আমরা প্রথমে চিত্রটা তুলে নেই। একটা সামান্তরিক দেওয়া আছে এ বি সি ডি। এখন প্রশ্নে বলা হয়েছে যে 24 নম্বর প্রশ্ন চেয়েছে যে ত্রিভুজ এ বি ডি, অর্থাৎ এই ত্রিভুজটা ক্ষেত্রফল, ত্রিভুজ এ বি ডি, এটার ক্ষেত্রফল ইকুয়াল টু কোনটা হবে? এটার ক্ষেত্রফল ইকুয়াল টু হবে হাফ এই পুরা চতুর্ভুজটার ক্ষেত্রফল এ বি সি ডি। এটার কারণ হলো একটা উপপাদ্য আছে, সেই উপপাদ্যের নিয়ম অনুযায়ী যে একই ভূমির উপর যদি একই উচ্চতার ত্রিভুজ অঙ্কন করা হয় এবং একই উচ্চতার আয়ত বা সামান্তরিক অঙ্কন করা হয়, তাহলে এটার ক্ষেত্রফল হবে পুরোটার ক্ষেত্রফলের অর্ধেক। ঠিক আছে, একই ভূমি থেকে যদি অঙ্কন করা হয়। এখানে দেখা যাচ্ছে যে একই ভূমি থেকে একটা ত্রিভুজ অঙ্কন করা হয়েছে, একটা সামান্তরিক অঙ্কন করা হয়েছে, তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল হবে ত্রিভুজের ডাবল। তাহলে আমাদের অ্যান্সার হলো ক। প্রশ্ন 25, দুইটা সমীকরণ দেওয়া আছে। এখন নির্ণয় করে দেখতে হবে যে সমঞ্জস, নির্ভরশীল নাকি সমাধান কয়টি। 1 নম্বর সমীকরণ হলো 3x ইকুয়াল টু 4y। এটাকে আমরা 3x মাইনাস 4y অর্থাৎ এক সাইডে নিয়ে আসি ইকুয়াল টু 0। পরের সমীকরণটি হলো 2x, এটাকেও আমরা একটু বাম সাইডে নিয়ে আসি, 3y ইকুয়াল টু -1। এখন এই যে সমঞ্জস, নির্ভরশীল, সমাধান আছে কিনা এগুলো চেক করার জন্য এই যে এক্সের সহগের অনুপাত, ওয়াই এর সহগের অনুপাত, ধ্রুবকের অনুপাতটা দেখতে হবে। তাহলে এক্সের সহগের অনুপাত আসতেছে 3/2, ওয়াই এর সহগের অনুপাত আসতেছে -4/3, ধ্রুবকের অনুপাত আসতেছে 0/-1। ঠিক আছে, এখানে দেখা যাচ্ছে যে কোনোটি সমান নয়। এক্সের ধ্রুবকের অনুপাতের সাথে ওয়াই এর ধ্রুবকের অনুপাত সমান নয়। তারপর ওয়াই এর সহগের সাথে অনুপাতের সাথে ধ্রুবকের সহগের অনুপাত সমান নয়। তোমরা চিত্রে দেখতে পাচ্তেছো সূত্রগুলো, এই সূত্রগুলো অনুযায়ী আমরা বলতে পারি এই সমীকরণ দুইটি সমঞ্জস, পরস্পর অনির্ভরশীল এবং সমাধান একটি আছে। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার আসতেছে খ নাম্বার 1 এবং 3। পরের প্রশ্ন 26, রম্বসের এক বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার হলে এর পরিসীমা কত? একটা বাহুর দৈর্ঘ্য যদি 6 হয়, 4টা বাহু হবে 4 × 6 = 24।
পরিসীমা হলো সবগুলো বাহুর যোগফল। তাহলে 24 হলো আমাদের অ্যান্সার। তারপর 27 নাম্বার প্রশ্ন, এখানে মানগুলো দেওয়া আছে, পরিসংখ্যানের প্রচুরক নির্ণয়ের মান দেওয়া আছে ডাইরেক্ট। আমরা সূত্র বসে দিয়ে ডাইরেক্ট আমরা অ্যান্সার নির্ণয় করতে পারি। প্রচুরক ইকুয়াল টু এল প্লাস F1 প্লাস F2 গুণন এইচ। যদি মানগুলো বসিয়ে দেই তাহলে আসছে 61 প্লাস 4/4 প্লাস 3 গুণন 10 আসতেছে হলো 61 প্লাস উপরে হলো 40, নিচে হলো 7 দিয়ে 40কে ভাগ করলে আসে 5 পয়েন্ট সামথিং। তাহলে 5 আর 61 মিলে হয় 66 পয়েন্ট সামথিং হলো আমাদের অ্যান্সার। তাহলে 66.71 গ নাম্বার হলো আমাদের অ্যান্সার। প্রশ্ন 28, একটি ত্রিভুজ দেওয়া আছে, ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। দেওয়া আছে হলো এটা 8 সেন্টিমিটার, এটা হলো 9 সেন্টিমিটার, এই কোণটা হলো 30 ডিগ্রি। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের অনেক সূত্র আছে, এর মধ্যে একটি সূত্র হলো হাফ AB সাইন সি। এখানে হাফ এবির মান হলো, আচ্ছা এই দুইটা কোণ, এই দুইটা বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ এ বি এবং অন্তর্ভুক্ত কোণটাকে বড় হাতের সি। তাহলে 8 গুণন 9 গুণন সাইন 30 ডিগ্রি, হাফ 8 9 সাইন 30 ডিগ্রির মান হলো হাফ। তাহলে এখন যদি কাটাকাটি করি 4 2 18 হলো আমাদের অ্যান্সার। তারপরের প্রশ্ন হলো 29 নাম্বার, দুইটি ত্রিভুজ সদৃশ্যকোণী হলে এদের অনুরূপ বাহুগুলো কি হবে? এদের অনুরূপ বাহুগুলো সমানুপাতিক হবে। দুইটা ত্রিভুজ যদি সদৃশ্যকোণী হয়, অর্থাৎ দুইটা ত্রিভুজের যদি অনুরূপ কোণগুলো সমান হয়, এদের বাহুগুলো সমানুপাতিক হবে। এটা যদি এ হয়, এটা যদি বড় হাতের এ হয়, তাহলে এ প্রপোর্শনাল এ। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার হলো খ। প্রশ্ন 30, উপাত্তের সর্বোচ্চ মান 78, পরিসর 54 হলে সর্বনিম্ন মান কত? সূত্র থেকে আমরা জানি সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান ইকুয়াল টু পরিসর -1। এখন যদি মানগুলো বসাই, পরিসর হলো ওখানে 54 -1, 78 মাইনাস সর্বনিম্ন ইকুয়াল টু 53। সর্বনিম্ন মানকে ওই সাইডে নিয়ে যাই, 78 ইকুয়াল -53 ইকুয়াল টু সর্বনিম্ন মান। তাহলে সর্বনিম্ন মান আসে হলো 25। এটা হলো আমাদের অ্যান্সার।